প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব নবম ও দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের একটি কবিতা, সেই দিন এই মাঠ। লিখেছেন জীবনানন্দ দাশ। এই কবিতাটি পড়ে আমরা যে শিখন ফল লাভ করব তা হলো, এই কবিতাটি পড়ে আমরা কবি পরিচিতি বলতে পারবো, মানুষের স্বপ্ন পূরণে প্রকৃতির অফুরন্ত দান সম্পর্কে ধারণা লাভ করতে পারবো, মানুষের গড়া সভ্যতা বিলীনের কারণ ও বাস্তবতা সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো, স্বদেশের প্রকৃতিকে ভালোবাসার মাধ্যমে স্বদেশকে ভালোবাসতে শিখব, মানুষ ও সভ্যতার নশ্বরতা সম্পর্কে জানতে পারবো। তাহলে শুরু করা যাক। প্রথমে কবি পরিচিতি। জন্ম পরিচয়। জীবনানন্দ দাশ 1899 খ্রিস্টাব্দে বরিশালে জন্মগ্রহণ করেন। পিতৃ পরিচয়। জীবনানন্দ দাশের পিতার নাম সত্যানন্দ দাশ, মাতার নাম কুসুম কুমারী দাস। শিক্ষা জীবন। মাধ্যমিক ম্যাট্রিক 1915 সাল, ব্রজমোহন স্কুল, বরিশাল। উচ্চ মাধ্যমিক ব্রজমোহন কলেজ, বরিশাল। উচ্চতর শিক্ষা কলকাতার প্রেসিডেন্সি কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এমএ। পেশা বা কর্মজীবন। জীবনানন্দ দাশ পেশায় ছিলেন একজন অধ্যাপক। তিনি কলকাতা সিটি কলেজ, বাগেরহাট কলেজ, দিল্লির রামজস কলেজ, ব্রজমোহন কলেজ, খড়গপুর কলেজ ইত্যাদি প্রতিষ্ঠানে তিনি অধ্যাপনা করেন। সাহিত্যকর্ম। জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থগুলো হলো ঝরাপালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, রূপসী বাংলা, বেলা অবেলা কালবেলা। উপন্যাস মাল্যবান সুতীর্থ। প্রবন্ধ গ্রন্থ কবিতার কথা। জীবনানন্দ দাশ মৃত্যুবরণ করেন 14 অক্টোবর 1954 খ্রিস্টাব্দ। এবার আমরা এই কবিতাটি পাঠ করব। সেই দিন এই মাঠ। লিখেছেন জীবনানন্দ দাশ। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, এই নদী নক্ষত্রের তোলে, সেদিনও দেখিবে স্বপ্ন, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে, নরম গন্ধের ঢেউয়ে। লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তোরে, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। চারিদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব, খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে। পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল, এশিরিয়া থুলু আজ বেবিলন ছাই হয়ে আছে। এবার আমরা কবিতাটি লাইন বাই লাইন পড়ে বোঝার চেষ্টা করব। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, এই নদী নক্ষত্রের তোলে, সেদিনও দেখিবে স্বপ্ন, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। স্তব্ধ শব্দের অর্থ নিশ্চল, নিস্পন্দ, নিঃসার। নক্ষত্র শব্দের অর্থ তারা বা তারকা। স্বাদ শব্দের অর্থ আকাঙ্ক্ষা, ইচ্ছা বা স্পৃহা। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, এই নদী নক্ষত্রের তোলে। সেই দিন এই মাঠ, এখানে মাঠ বলতে প্রকৃতিকে বোঝানো হয়েছে। এই নদী নক্ষত্রের তোলে বলতে প্রকৃতির বিমূর্ত সৌন্দর্যকে বুঝিয়েছেন। সেই দিন এই মাঠ কবিতায় কবি প্রকৃতির চিরন্তন গতিময় সৌন্দর্য ও মানব জীবনের নশ্বরতাকে ব্যক্ত করেছেন। কবির মতে পৃথিবীতে প্রাণের যে প্রবাহ ও ঘটনার যে নিয়ত আবর্তন তা চিরন্তন। পৃথিবীতে এই প্রাণের প্রবাহ কখনো থামবে না, আর সেই সঙ্গে ঘটনার পরম্পরাও শেষ হবে না। অর্থাৎ কবির মতে পৃথিবীতে মানুষ এবং
প্রাণের আগমন ও প্রস্থান চলতেই থাকবে। এই আসা যাওয়ার ধারাবাহিকতায় মহাকালের গর্ভে কবিও একদিন হারিয়ে যাবেন। বর্তমানের কেউ হয়তো সেদিন থাকবে না, কিন্তু সেই দিন এই মাঠ থাকবে, প্রকৃতির বহমনতা থাকবে, নক্ষত্র প্রজ্জ্বল আকাশের নিচে এই নদী বয়ে যাবে অবিরাম। পৃথিবীতে প্রাণের প্রবাহ চলবে এই নদী নক্ষত্রের তলে। আমি বিষয়টি যদি একটি উদাহরণের সাহায্যে ব্যক্ত করি, তাহলে এরকম বলা যায়, যেমন এই তোমরা আজকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা এই ক্লাসে বসে আছো, কিন্তু তোমরা একদিন এই ক্লাসে থাকবে না। এই ক্লাস উত্তীর্ণ হয়ে আরো উচ্চতর শিক্ষার জন্য অন্যত্র চলে যাবে। আবার একদল শিক্ষার্থী এখানে আসবে, একদিন তারাও থাকবে না, আবার একদল শিক্ষার্থী আসবে। এভাবে আসা যাওয়ার খেলা চলতেই থাকবে। তেমনি ভাবে কবির মতে পৃথিবীতে মানুষের আসা যাওয়া কখনোই বা কোনো দিনই বন্ধ হবে না। পৃথিবীতে প্রাণের প্রবাহ চলতেই থাকবে এই পৃথিবীর বুকে, এই নদী নক্ষত্রের তলে। সেদিনও দেখিবে স্বপ্ন, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ছড়ে। সেদিনও দেখিবে স্বপ্ন বলতে প্রকৃতির নিরন্তর নবরূপে রূপান্তরিত হওয়ার কথা বলেছেন। পৃথিবীর কোনো কিছুই স্থির বিন্দুতে বসে থাকে না, সেটা প্রকৃতির ধর্মেরও বিপরীত। মরণশীল ব্যক্তি মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে, কিন্তু প্রকৃতিতে থাকে চিরকালের ব্যস্ততা। আজ যে শিশু, সে একসময় বৃদ্ধ হবে, তারপর চিরবিদায় নিয়ে সে চলে যাবে, কিন্তু সে জায়গা খালি থাকবে না, নতুন কেউ এসে সেই জায়গা দখল করবে। সেই সেই মানুষও এই নদী নক্ষত্রের তলে বসে স্বপ্ন দেখবে, কারণ মানুষের স্বপ্নের মৃত্যু নেই। ব্যক্তি মানুষ প্রকৃতির স্বাভাবিক নিয়মে মৃত্যুবরণ করলেও মানুষের স্বপ্নের মৃত্যু হবে না। কবি মরে গেলেও কবির স্বপ্ন স্বাদ টিকে থাকবে, এবং সেই স্বপ্ন হবে আরো ঐশ্বর্যমণ্ডিত। আর প্রকৃতিও তার অফুরন্ত ঐশ্বর্য নিয়ে মানুষের স্বপ্ন স্বাদ ও কল্পনাকে তৃপ্ত করে যাবে বোঝাতে সোনার স্বপ্নের স্বাদ কথাটি কবি ব্যবহার করেছেন। অর্থাৎ মানুষের স্বপ্ন দেখা কোনোদিনই বন্ধ হবে না। যেমন উদাহরণস্বরূপ বলা যায়, আজকের এই ক্লাসে তোমরা হয়তো অনেকেই স্বপ্ন দেখতেছো যে পরীক্ষায় ভালো ফলাফল করে আরো উচ্চতর ডিগ্রি নিয়ে ভবিষ্যতে চাকরি অথবা ব্যবসা করে সুন্দর স্বপ্নের মতো, ছবির মতো সাজানো গুছানো একটু জীবন গড়ে নিবে, গাড়ি হবে, বাড়ি হবে, সেই বাড়িতে প্রিয়জন নিয়ে সুখে শান্তিতে বসবাস করবে। তোমরা আজকের এই ক্লাসে হয়তো অনেকেই এই স্বপ্ন দেখতেছ, কিন্তু তোমরা একদিন এই ক্লাসে থাকবে না, আবার একদল নতুন শিক্ষার্থী এই ক্লাসে বসে তোমাদের চাইতেও আরো বেশি সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখবে। আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে, নরম গন্ধের ঢেউয়ে লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ছড়ে। লক্ষ্মী পেঁচা শব্দের অর্থ সুলক্ষণযুক্ত পাখি। লক্ষ্মী পেঁচার গান বলতে মঙ্গল বার্তাকে বোঝানো হয়েছে। আমি চলে যাব বলে কবি কেন চলে যাওয়ার কথা বলেছেন? কারণ কবি জানেন মানুষের মৃত্যু অনিবার্য, তাই কবিকেও একদিন চলে যেতে হবে। অর্থাৎ মানুষ মরণশীল, জন্মের সঙ্গে সঙ্গে মানুষের মৃত্যু নির্ধারিত হয়ে যায়। এই সুন্দর পৃথিবীর বুকে কেউ ইচ্ছা করলেই চিরদিন থাকতে পারবে না। প্রকৃতি অনন্ত কাল ব্যাপিনী, কিন্তু মানুষের সৌন্দর্য উপভোগের সময় অর্থাৎ জীবন খুবই সংক্ষিপ্ত। পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়। মৃত্যুর মধ্য দিয়ে মানুষের জীবন অবসান হলেও প্রকৃতির কোনো পরিবর্তন হয় না। প্রকৃতি তার রূপ, রস, গন্ধ, সৌন্দর্য নিয়ে টিকে থাকে। প্রকৃতি স্বাভাবিক নিয়মেই তার রূপ, রস, গন্ধ, সৌন্দর্য বিলিয়ে যাবে প্রজন্ম থেকে প্রজন্মে। যার ফলে কবি মৃত্যুবরণ করে পৃথিবী ছেড়ে চলে গেলেও প্রকৃতির চালতা ফুল শিশিরের জলে ভিজে নরম গন্ধ বিলানো বন্ধ না করে দিয়ে বরং অনন্তকাল ব্যাপী তার গন্ধের ঢেউ প্রবাহিত হতে থাকবে। অর্থাৎ মানুষের মৃত্যুতে প্রকৃতির কিছুই যায় আসে না। মানুষ স্বাভাবিক নিয়মে মৃত্যুবরণ করবে, কিন্তু এই প্রকৃতি নানা বিবর্তনের মধ্য দিয়েও টিকে থাকবে। আমি
তুমি অথবা কবি মৃত্যুবরণ করলেও পৃথিবী থেমে থাকবে না, সে তার স্বাভাবিক নিয়মে চলতেই থাকবে। আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে গিয়ে যদি মরে যাই, অথবা স্বপ্ন পূরণ করতে না পেরেও যদি আত্মহত্যা করি, তাতেও পৃথিবী বা প্রকৃতির স্বাভাবিক গতি কখনোই ব্যাহত হবে না। পৃথিবী যেভাবে চলার সেইভাবে চলতে থাকবে। চাল তার ফুল শিশিরে ভিজে গন্ধ ছড়াতেই থাকবে। লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তোরে, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ছড়ে। লক্ষ্মী পেঁচার গান বলতে এখানে মঙ্গল বার্তাকে বোঝানো হয়েছে। প্রকৃতির স্বাভাবিক নিয়ম কখনো ব্যাহত হয় না বলে লক্ষ্মী পেঁচা তার লক্ষ্মীটির জন্য গান গাইবে। কবি জানেন, পৃথিবীতে মানব কল্যাণের বাণী বা কল্যাণ কর্ম কোনো কিছুই বিলীন হয় না, শুধু ব্যক্তি হারিয়ে যায়। কবি বা কোনো মানুষের মৃত্যুতেই পৃথিবীর গতিময়তা ও প্রকৃতির স্বাভাবিকতা কোনো কিছুরই ব্যাঘাত ঘটে না বলে লক্ষ্মী পেঁচা তার লক্ষ্মীটির জন্য গান গাইবে। এটাই প্রকৃতির স্বাভাবিক নিয়ম। চিরকালের প্রবহমান নিয়ম অনুযায়ী লক্ষ্মী পেঁচার কণ্ঠে প্রতিনিয়ত মঙ্গল বার্তা ধ্বনিত হয়। এই বার্তা কখনোই বন্ধ হবে না, কারণ পৃথিবীর বহমানতা কখনো বন্ধ বা রহিত হয় না। তাই লক্ষ্মী পেঁচা তার লক্ষ্মীটির জন্য গান গাইবে। পৃথিবীর সবকিছু স্বাভাবিকভাবেই চলবে। অর্থাৎ আমরা অনেকেই মরে গেলেও পৃথিবী তার সব কাজ আগের নিয়ম মতোই চলতে থাকবে। এই নদী নক্ষত্রের তলে মানুষ স্বপ্ন দেখবে, চাল তার ফুল গন্ধ ছড়াবে, লক্ষ্মী পেঁচা তার লক্ষ্মীটির জন্য গান গাইবে। অর্থাৎ প্রকৃতি স্বাভাবিক নিয়মেই চলবে। চারিদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব, খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে। পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল। এশিরিয়া ধুলুয়াস, বেবিলন ছাই হয়ে আছে। ভিজে গন্ধ বলতে আর্দ্র বা সিক্ত ঘ্রাণকে বোঝানো হয়েছে। মৃদু শব্দের অর্থ নরম, সুকোমল বা হালকা। চিরকাল শব্দের অর্থ অনন্তকাল বা আজীবন। এশিরীয় ও বেবিলন বলতে ধ্বংসপ্রাপ্ত সভ্যতার নামকে বোঝানো হয়েছে। কলরব শব্দের অর্থ কোলাহল বা সম্মিলিত গুঞ্জন। চারিদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব, খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে। শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব বলতে প্রকৃতির চিরায়ত রূপকে বোঝানো হয়েছে। খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে বলতে কবি মানুষের কর্মচাঞ্চল্যকে বুঝিয়েছেন। কবি এ অংশে প্রকৃতির নিস্তব্ধতাকে তুলে ধরেছেন। চারিদিকে শান্ত বাতি অর্থে স্নিগ্ধ আলোকে বোঝানো হয়েছে। ভিজে গন্ধ বলতে প্রকৃতির আত্মজ বা নিজস্ব গন্ধকে বুঝিয়েছেন। এই গন্ধ থেকে কবি বহু কণ্ঠের সম্মিলিত ধ্বনিকে মৃদুভাবে শুনতে পান। শীতকালে চারিদিকে কুয়াশায় ভেজা থাকে। নদীর ঘাটে তখন সারাদিন মাছ ধরার নৌকা জমে। সন্ধ্যার সময় এদেশের মানুষ ঘরে ঘরে প্রদীপ বা আলো জ্বালায়। কবির মতে এই আলো খুবই শান্ত। অথবা আমি যদি আরো সহজ করে বলি যে বাংলাদেশ গ্রাম প্রধান দেশ। সন্ধ্যার সময় গ্রামের মানুষ ঘরে ঘরে আলো জ্বালায়। সেই বাতি বা প্রদীপ থেকে মৃদু আলো ছড়ায়। সেখান থেকে মৃদু কলরব ভেসে আসে। বাংলাদেশ নদীমাতৃক দেশ। অসংখ্য নদী এদেশে জালের মতো ছড়িয়ে আছে। নদীর পানি প্লাবিত হয়ে এদেশের মাটি ভিজে যায়। সেই ভিজে মাটি থেকে এক প্রকার গন্ধ ছড়ায়। খেয়া নৌকাগুলো চরের খুব কাছে বাঁধা থাকে। আর এই দৃশ্যগুলি গ্রাম বাংলার চিরায়ত দৃশ্য। এদেশের গ্রামগুলোর সাধারণ দৃশ্য বা চিরায়ত রূপ। পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল। পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল বলতে কবি নশ্বর মানব জীবনের অবিনশ্বর প্রকৃতির চেতনা প্রবাহকে বুঝিয়েছেন। মানুষ মরণশীল, প্রকৃতির নিয়মের সঙ্গে তার মরণের কোনো সম্পর্ক নেই। প্রকৃতি তার নিয়মেই গতিশীল। কারো মৃত্যুতেই প্রকৃতির কিছু এসে যায় না। সেজন্য কোনো মৃত্যুই প্রকৃতির স্বাভাবিকতায় কোনো প্রভাব ফেলতে পারে না। তাই পৃথিবীর চারদিকের প্রকৃতি শান্ত থাকে।
ভিজে ফুল গন্ধ ছড়ায়, পাখি সব কলরব করে, খেয়া নৌকাগুলো ঘাটে এসে লাগে নদীর তীরে চরের খুব কাছাকাছি। মানুষ স্বপ্ন দেখে পৃথিবীর এই সব ঘটনা চিরন্তন, কখনো তা হারিয়ে যায় না, বরং হারানোর সব গল্পকে ধরে রাখে। অর্থাৎ পৃথিবী বহমান, এর মাঝে প্রাণের অস্তিত্ব চিরন্তন, প্রাণ কখনোই বিলুপ্ত হবে না পৃথিবীর থেকে। জীবন বা প্রকৃতির সেই সৌন্দর্যের গল্প পৃথিবীতে চিরকাল বেঁচে রবে। এই বহমানতা এবং মানুষের স্বপ্ন দেখার গল্প চিরকাল বেঁচে থাকবে। এসেরিয়া ধুলুয়াস বেবিলন ছাই হয়ে আছে। এসেরিয়া ধুলুয়াস বেবিলন ছাই হয়ে আছে বলতে সভ্যতার ধ্বংস হওয়ার বিষয়টি বোঝানো হয়েছে। পুরনো সভ্যতা ধ্বংস হয়, নতুন সভ্যতা গড়ে ওঠে। এসিরীয় সভ্যতা বিলুপ্ত হয়েছে, নতুন আরেক সভ্যতা গড়ে উঠেছে। একসময় রাজ্য, প্রশাসন, স্থাপত্য, শিল্প, ভাস্কর্য আর কলা শিল্পে পৃথিবীর অদ্বিতীয় হিসেবে চিহ্নিত ছিল এসিরীয় সভ্যতা, কিন্তু তা আজ আর নেই। বেবিলনীয় সভ্যতা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কিন্তু প্রকৃতি তার আপন রূপ, রস, গন্ধ নিয়ে চিরকাল সতেজ ও প্রাণময় হয়ে আছে। পৃথিবীর বহমানতা মানুষের সাধারণ মৃত্যু রহিত করতে পারে না। জগতে মানুষের মৃত্যু আছে, কিন্তু মানুষের স্বপ্ন ও সৌন্দর্যের মৃত্যু নেই। অর্থাৎ মানুষের তৈরি সভ্যতা একদিন বিলীন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিন্তু প্রকৃতি নানা বিবর্তনের মধ্য দিয়েও টিকে থাকবে। ধন্যবাদ সবাইকে।